أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাপ্তাহিক নির্ধারিত প্রতি মঙ্গলবারের নির্ধারিত লাইভ ফেসবুক লাইভ অনুষ্ঠানে আসতে পারার জন্য মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে শুকরিয়া। পাশাপাশি যারা আমার এই ফেসবুক লাইভটা এই মুহূর্তে দেখতেছেন, কমেন্টস করতেছেন, শেয়ার করতেছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন, তাদের সবাইকে অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আপনারা অবশ্যই অবগত আছেন যে ফেসবুক লাইভ প্রতি এক মাস অন্তর ফেসবুক থেকে লাইভটা ডিলিট হয়ে যায়, মুছে যাওয়ার কারণে আমি যেটা করি, ভিডিওটা ডাউনলোড করে আবার এটা ইউটিউবের চ্যানেলের মাধ্যমে আমি এটা আপলোড করে রাখি, যাতে ইউটিউবে সবসময় থাকে। অর্থাৎ আমার ফেসবুক আইডিতে লাইভ ভিডিও প্লাস ইউটিউবের ভিডিওটা আপনারা দেখবেন। তো এক মাস পরে ফেসবুক থেকে লাইভ ভিডিওটা ডিলিট হয়ে গেলেও ইউটিউবের ভিডিওটা থেকে যাবে। আপনারা যারা পরবর্তীতে ইউটিউবের ভিডিওটা দেখবেন, আমার ইউটিউব ইউনুস মিয়া চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের লাইভটা আমি আসলে নির্ধারিত, আপনারা অবশ্যই জানেন অনেকগুলা ভালো সংবাদ আছে, চমৎকার লাইভ হবে। লাইভটা রাত্র 9টা থেকে 10টা করার কথা ছিল, কিন্তু আপনারা ইতিমধ্যে হয়তো ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে জানতে পারছেন আমাদের এই 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের, এখানে যারা অনেকেই দেখতেছেন, রিপন বা আরো যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ। নাম ধরে আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেব। আবার 9টা এই জন্য কারো নাম ধরতে পারছি না, ধন্যবাদ দিতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যারা দেখছেন তারা দেখবেন, সবাইকে ধন্যবাদ। তো যেটা বলছিলাম, ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া, অনলাইনের মাধ্যমে জানছেন যে আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার সিদ্ধান্ত নিয়েছেন 45 লক্ষ জনগণের উদ্দেশ্যে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ টি প্লান্টেশন, ডেস্টিনি 2000 লিমিটেড, স্বপ্নের শহর, সব বিষয় নিয়ে উনি লাইভ কোশ্চেন অ্যান্সার দেবে। তো ডেস্টিনি 2000 পিএইচডি ফোরামের মাধ্যমে স্যারের সরাসরি আপনাদের প্রশ্ন উত্তর পর্ব দিবে। আমি যদি ভুল করে না থাকি, আজকে রাত্র 9টা থেকে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের সরাসরি লাইভ প্রশ্ন উত্তর পর্ব আছে। এবং প্রতি শনিবার তো স্যারের পিএইচডি ফোরামে, ডেস্টিনি 2000 পিএইচডি ফোরামের সাথে মিটিং করেন, সেটাতে আপনারা অবশ্যই অ্যাটেন্ড করেন। যেহেতু আজকে রাত্র 9টা থেকে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার ফেসবুকে লাইভে সরাসরি কোশ্চেন এবং অ্যান্সার প্রশ্নের উত্তর দেবেন, তাই আমি আমার নির্ধারিত লাইভটা 7:30 থেকে 8:30টার মধ্যে শেষ করব এবং 9টা থেকে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের প্রোগ্রাম দেখব ইনশাল্লাহ। এবং আমাদের স্যার যেহেতু আগামীকালকে যদি স্যারের শিডিউল থাকে, তাহলে আমার লাইভ 7:30 থেকে 8টা করবো প্রশ্ন উত্তর পর্ব, যেখানে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেব। আর যদি স্যারের প্রোগ্রাম না থাকে, তাহলে আমি 9টা থেকে 10টা নির্ধারিত সময়ে প্রশ্ন উত্তর পর্বটা করব। আর হয়তো আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করলে আগামী সপ্তাহ থেকে সপ্তাহে 3 দিন, একদিন লাইভ করব। যেহেতু আমি ইতিমধ্যে বলেছিলাম যে আমি একজন পলিটিশিয়ান হতে চাচ্ছি, রাজনীতি, জনগণের জন্য রাজনীতি করব, মানুষের উপকারের জন্য রাজনীতি করব। সপ্তাহ হয়তো একদিন 1 ঘন্টা শুধু রাজনীতির উপরে, পলিটিক্স, বাংলাদেশ আম জনগণ পার্টির উপর বক্তব্য দেব ইনশাল্লাহ। তো যাক, এবার মূল কথায় আসি। আপনারা যারা দেখতেছেন, অনেকেই দেখতেছেন, সংখ্যা অনেক বেশি ইনশাল্লাহ। মূলত আপনাদের এই আগ্রহের কারণে আমি লাইভ করার জন্য আরো উৎসাহ পাচ্ছি। ইতিমধ্যে আমি বারবার বলেছি আপনাদেরকে,
আপনারা যারা আমাকে উৎসাহ দিচ্ছেন বিভিন্ন সময় এবং লাইভটা, আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। কারণ আপনারা অবশ্যই অবগত আছেন আমি ইচ্ছাকৃত এই লাইভে আসি নাই। কারণ আমি যখন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের সাথে ফুল টাইম কাজ শুরু করেছি, তখন আমাকে ঘিরে, স্যারকে ঘিরে, হোসেন স্যারকে ঘিরে অনেকগুলা নেগেটিভ প্রচার শুরু হয়েছে। এই নেগেটিভ প্রচারগুলোর উত্তর দেওয়ার জন্যে মূলত আমি লাইভে আসছি। আমি এই লাইভ করার জন্য কোনো দিক থেকে কোনো সম্পূর্ণ স্বেচ্ছায় সজ্ঞানে অন্য কারো বিনা প্ররোচনায়। যদিও আমাদের বিপক্ষে কিছু লোক নেগেটিভ প্রচার করে লাইক কমেন্টস ভিউ শেয়ার করে অনলাইন ডলার ইনকামের একটা ধান্দা করে, আমার এই জাতীয় কোনো চিন্তা নাই, আপনারা অবশ্যই জানেন। যাক, আলহামদুলিল্লাহ। তো এখন সবসাইটে ভালো সংবাদ এই সপ্তাহে ইতিমধ্যে আপনারা অনলাইনের মাধ্যমে জানছেন। ভালো সংবাদটা অনেকগুলো ভালো সংবাদ, তার মধ্যে অন্যতম ভালো সংবাদ যেটা 1997 সালে, আমি যদি ভুল করে না থাকি, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, আলহাজ মোহাম্মদ হোসেন স্যার, ফাউন্ডার ডেস্টিনি, চেয়ারম্যান এমডি, ওনারা বাংলাদেশ থেকে গিয়ে কানাডিয়ান নাগরিকত্ব নিছে। কানাডার নাগরিক হলে আপনারা জানেন এই উন্নত কান্ট্রি, সুপার পাওয়ার বলে কানাডা, আমেরিকা, ইতালি, ইউরোপ, এই সমস্ত দেশে যদি কেউ একবার নাগরিকত্ব পায়, সবাই মনে করে স্বপ্নের শহরে চলে আসছি। অর্থাৎ এই শান শওকত জৌলস সুপার পাওয়ার দেশ ছেড়ে কেউ বাংলাদেশের মতো গরিব দেশে ফেরত আসতে চায় না, এবং এটাই স্বাভাবিক। কিন্তু ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেনের স্যার ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে। আপনারা অবশ্যই ওনারা 1997 সালে শেষের দিকে বাংলাদেশে এসে মাল্টি লেভেল মার্কেটিং এর মাধ্যমে বেকারত্ব নিরসনের জন্য, ডাইরেক্ট মার্কেটিং সেলিংস এটার মাধ্যমে বেকারত্ব নিরসন করার জন্য বাংলাদেশে এসে নিজেদের আরাম আয়েশকে বিসর্জন দিয়ে 2000 সালে ডেস্টিনি 2000 লিমিটেড চালু করে। জানেন 12 সাল পর্যন্ত খুব ভালোভাবে চলছিল। 12 সালের পরে হলুদ মিডিয়া এবং তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা দুদকের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে আমাদের টপ ম্যানেজমেন্ট সবাইকে জেলে নিয়ে যায়। তো সবচেয়ে ভালো সংবাদ হলো এই আলহাজ মোহাম্মদ হোসেন স্যার এবং রফিকুল আমিন স্যার একে একে 11, ওনারা দুজনে একত্রে বাংলাদেশে আসছে, একত্রে ডেস্টিনি গঠন করছিল, একত্রে জেলে গেছিলেন, একত্রে 12 বছর 3 মাস 5 দিন জেল খেটে একই দিনে মুক্তি পাইছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ডেস্টিনির শত্রুপক্ষ যারা ইতিমধ্যে জানেন, 12 বছর 3 মাস জেল খাটার পরেও ওদের জিদ কমে নাই। আমাদের এর মূলত উদ্দেশ্য হলো ডেস্টিনির সম্পদগুলা ভোগ করার জন্য। যদি ডেস্টিনি থেকে আলহাজ মোহাম্মদ হোসাইন স্যার এবং ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে মাইনাস করা যায়, তাহলে তো আমাদের এই সকল সম্পদ ভোগ করে খেতে পারবে, এবং অলরেডি খাচ্ছে, অনেক খাচ্ছে, দখল বেদখল, আমরা এগুলা নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ। তো এই দুইজনকে সবাই ভয় পায়। এবং ইতিমধ্যে আপনারা অবশ্যই জানেন দুদকের মামলার পরও 19 সালে মামলা দিয়ে এই সমস্ত মামলা গোপন রাখছে, গোপন রাইকা হুরিয়া জারি করে বিভিন্ন মামলা দিয়ে ওয়ারেন্ট করে রাখছে। হোসেন স্যার ইতিমধ্যে ওনার বক্তব্য বলছিল, কিন্তু অর্থাৎ গত মঙ্গলবারে বক্তব্য বলছে যে 12 বছর 3 মাস 5 দিন যেই কষ্ট করি নাই জেলখানাতে, গত বছর এই বছর জানুয়ারিতে বাইর হই, গত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তাহলে এখানে 10 মাস, এখন নভেম্বর। অর্থাৎ হোসেন স্যার কিন্তু আলিশ সেন্টারে বসে আফসোস করে বলছিল গত 12 বছর 3 মাস 5 দিন এত খারাপ লাগে নাই, গত 10 মাস যে খারাপ লাগছে। তাহলে ওনাদের অপরাধটা কি? রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যারের অপরাধটা কি? এই যে ডেস্টিনি বিরোধীরা যারা ডেস্টিনি চালু হোক চায় না, এরা নিজেরাও চালু করবে না, কাউকে চালু করতেও দিবে না। এরা মূলত হলো অভিনেতা, নেতা না, অভিনেতা। এরা অভিনয় করে সময় পার করবে। এই জন্য কিভাবে আলহাজ মোহাম্মদ হোসেন স্যার এবং ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে মাইনাস করা যায় এই চিন্তায় ব্যস্ত। এই মামলাগুলা গোপন দিয়ে সারা যাতে নিয়মিত অফিস করতে না পারে ওয়ারেন্ট করায় সবকিছু ইয়ে করে রাখছে। আলহামদুলিল্লাহ। সর্বশেষ আমাদের হোসেন স্যার গত মঙ্গলবারে, আমি যদি ভুল করে না থাকি,
মঙ্গলবারে 4 তারিখ হোসেন স্যার ফ্রি হয়েছে ইনশাল্লাহ, এবং 4 তারিখ বিকালে স্যার আলির সেন্টারে উঠছিলেন। পরবর্তীতে ওনার আম্মা প্রচণ্ড অসুস্থ ছিল, স্যারে ওনার আম্মাকে দেখতে গেছেন ব্রাহ্মণবাড়িয়া। সেটা দেখে আরও কিছু ব্যক্তিগত পারিবারিক কাজ শেষে স্যারে রবিবারে ডেস্টিনি অফিসে উঠতে পারে নাই। গতকালকে থেকে সোমবার স্যারে প্রথমে ডেস্টিনি অফিসে উঠছিলেন আলির সেন্টারে, সেখানে অনেকক্ষণ অফিস করছেন, এবং ইতিমধ্যে যারা নেগেটিভ প্রচার করতেছে বিভিন্ন, ওদেরকে মৌখিকভাবে স্যারে বলছে কিন্তু এগুলা করা যাবে না। আমি আর নাম বলে কাউকে ছোটও করতে চাই না, হাইলাইটসও করতে চাই না। আলহাজ মোহাম্মদ হোসাইন স্যার যাকে বলছেন তারাও জানেন, স্যারও কাকে কাকে বলছে জানেন। যদি আমি নামগুলা জানি তারপরেও বলবো না, কারণ আমরা আসলে ডেস্টিনির চালু চাই, আমরা কোনো মতানৈক্য সৃষ্টি করতে চাই না, আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই। কারণ ইতিমধ্যে প্রমাণিত হয়েছে ডেস্টিনির শত্রু কারা, মিত্র কারা, কারা ডেস্টিনি চালু চায়, কারা ব্যবসা চালু চায়। তো হোসেন স্যার, আলহাজ মোহাম্মদ হোসাইন স্যার আলির সেন্টারে উঠছে এবং মৌখিকভাবে ওনাদেরকে সতর্ক করছে। পরবর্তীতে আলহাজ মোহাম্মদ হোসাইন স্যার ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের অফিসে গেছেন। ওখানে আপনারা ফেসবুক বা অনলাইনে দেখছেন আলহাজ মোহাম্মদ হোসাইন স্যার এবং রফিকুল আমিন স্যার একত্রে মাল্টিপারপাসে, সেই আমি যদি ভুল করে না থাকি একদম কালকে সারাদিন একত্রে দুইজন অফিস করছে। এত বেশি জমজমাট ছিল মাল্টিপারপাস ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, সাহারা সেন্টার লিফটে 7। আমাদের ডেস্টিনির ডিস্ট্রিবিউটার যারা ওখানে ছিল সবাই যেন নতুন করে প্রাণ ফিরে পাইছে। আমি আপনাদেরকে এই অনুভূতিটা দূর থেকে প্রকাশ করে বলতে পারবো না। যেমন আমরা যারা ছেলে মানুষ, আমরা জীবনেও মাতৃত্বের স্বাদ পাবো না। মেয়ে মানুষ যারা সন্তান প্রসব করে, সন্তান জন্ম দেয়, তারাই বলতে পারবে যে সন্তান প্রসবের আবেগ বেদনা কি। আমরা ছেলেরা শুধু অনুমান করতে পারবো, কিন্তু এটা প্রকাশ করতে পারবো না। ঠিক গতকালকে দীর্ঘ 25 বছর পরে 2001 সালে পরে 12 সালে পরে 12 সালে ধরেন সাদ্দের জেল জীবন শুরু হওয়ার পরে 12 কিছু অংশ 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 দীর্ঘ 14 বছর পরে বিশ্বাস করবেন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসাইন স্যার দুইজনকে একত্রে, আমি যদি ভুল করে না থাকি, দুপুর 12টা থেকে রাত্র প্রায় 8টা 9টা পর্যন্ত, তাহলে 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, প্রায় 8 থেকে 10 ঘন্টা হোসেন স্যার এবং রফিকুল আমিন স্যার কোঅপারেটিভে অফিস করছেন। আমরা যারা ওখানে উপস্থিত ছিলাম কি যে ভালো লাগছে এটা আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। কারণ আজকে যে যাই বলুক, 2001 কে 2 ডেস্টিনি MLM মাল্টিলেভেল মার্কেটিং ডাইরেক্ট সেলিং, এটারে বাংলাদেশে কোনো আইন ছিল না। আইন ছিল ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যার, এই দুজনের চেহারা। আমরা শতকরা 99% এই রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যার এই দুজনকে চেহারা দেখে এই ব্যবসাটা শুরু করছি, বিনিয়োগ। আর 1% লোক হলো আমাদেরকে দেখে। যেমন আমি ইউনুস একটা কাজ করি, আমার কিছু পছন্দ, যেমন যারা ডায়মন্ড PhD ম্যাক্সিমাম লোক কিন্তু এখানে একে অপরকে দেখে এই ব্যবসাটা শুরু করছে, ইনভেস্ট করছে। ম্যাক্সিমাম ফেস ভ্যালু 2013 সালে আইসা MLM মাল্টিলেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আই রয়েছে, এটা সাংবিধানিক স্বীকৃতি পাইছে। তো সুতরাং যে যাই বলুক, এই যে যারা আজকে অভিনয় করতেছে ডেস্টিনি সালুন নামে, যে যাই বলুক, এখানে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসাইন স্যারের চেহারাটাই ডেস্টিনি অল ইন অল। ওনারা দুইজন যদি শুধুমাত্র কোনো কথা না বলে একটা অফিসে বসে থাকে, চেহারা দেখায়, ব্যবসা অটো চলবে। আমি আলিশ সেন্টার বা যারা ইতিমধ্যে ডেস্টিনি সালুন নামে বিরোধিতা করতেছে তাদেরকে একান্ত অনুরোধ করব, আপনারা রাতের অন্ধকারে, দিনের আলোতে যদি লজ্জা থেকে রাতের অন্ধকারে বসেন না ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যারের সাথে। দেখেন 45 লক্ষ লোকে অনেক ধৈর্য ধরতেছে, বিক্ষিপ্ত হয়ে আছে, নেগেটিভ কিছু আমরা আসলে চিন্তা করতেছি না। যাক,
আসেন, শুধু এই জন্য সবচাইতে ভালো সংবাদ আমাদের আলহাজ মোহাম্মদ হোসাইন স্যার অফিস শুরু করেছেন এবং দেখবেন প্রতিদিন আমাদের মাঝে পরিবর্তন দেখবেন ইনশাল্লাহ। আসুন, যেটা বলতে চাইছিলাম, এই যে যারা ডেস্টিনি চালু করতে চাচ্ছে বা ইতিমধ্যে অভিনয় করে যাচ্ছে, আমিও কয়েকদিন কনফিউজ ছিলাম, ইনারা যে আসলে ব্যবসা চালু চাচ্ছে না, অভিনয় করতেছে, বিভিন্ন বিল বাউচার পাস করতেছে, টি প্লান্টেশনে গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ করছে, এগুলো নিয়ে দীর্ঘ, এটা তো ইতিমধ্যে 1 ঘন্টায় বলা সম্ভব না। আসুন দেখেন, এরা মূলত ডেস্টিনি ব্যবসা চালু চাচ্ছে না, কারণ ডেস্টিনি ব্যবসা চালু হইলে তো ওয়াদা দিছিল গত বছর 5 আগস্ট হাসিনা চলে যাওয়ার পরে মাঠ তো খালি ছিল, করে একটা অর্ডারের জন্য যায় নাই। এরপরে ব্যবসাটা গত বছর বিজয় দিবস 24 সালের বিজয় দিবস কথা ছিল, ডেস্টিনি কমিশনের দিয়ে আমরা বিজয় দিবস পালন করব, আরেকটা বিজয় দিবস আগামী মাসে, কাজ হয়নি। এখন রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার তো তখন জেলে ছিল, কি বাধা দিছিল? আসেন, তো হারুন স্যার তো জেলখানা বাইরে ছিল, উনি তো যে 15 জানুয়ারি রায় দেওয়ার পরে সমস্যা, তার আগে তো আপনারা দেখেন, এই যে এরা যে ব্যবসাটা আছে, হারুন স্যার মারা গেছে 4 সেপ্টেম্বর, আল্লাহ বেহেশত নসিব করুন। উনি বিনিয়োগকারীদের ফেরত নিয়ে যথেষ্ট টেনশন করত। এই বোর্ডের লোকেরা 5 আগস্ট হাসিনা ফালাই গেছে, 11 আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 6টা মাসে মতান্তরে 5 মাসে একটা বার হারুন স্যারের বোর্ডে আলির সেন্ডা আনার চেষ্টা করেন। তো ব্যবসা চালু করবেন কাকে? প্রথম অবস্থায় রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যারের ব্যবসা দেখে, এরপরে 2005 সালের শেষ পর্যায়ে, আমি যদি ভুল করে না থাকি, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুন রশিদ বীর প্রতীক স্যার সম্ভবত আমাদের সাথে 5-এর মাঝামাঝি শেষে দিয়ে যুক্ত হয়েছে, নাকি 6-তে, অর্থাৎ 5-6, এটা নিশ্চিত। মূলত এই 3 জনের চেহারা দেখেই ম্যাক্সিমাম লোক ইনভেস্ট করছে, অথচ এই 2 জনকে দিলে 1 জনকে তো আনা উচিত ছিল। এরপরে যখন 15 জানুয়ারি হারুন স্যার, এই মোহাম্মদ হোসাইন স্যার, রফিকুল আমিন স্যার মুক্তি পাইছে, কথা তো ছিল ওনাদের হাত ধরে ফিতা কেটে ব্যবসাটা শুরু করব। দেখেন 16-17 জানুয়ারি থেকে যদি স্যাররা শুধু বসে থাকতো আলির সেন্টারে, ব্যবসা অটো চলতো। সেটা না করে কি করলো, জানুয়ারি গেল, ফেব্রুয়ারি, মার্চের থেকে এরা মামলা মোকদ্দমা দিয়ে হারুন স্যার, হোসাইন স্যার এবং রফিকুল আমিন স্যার যাতে এগুলো নিয়ে মাথা ঘামাইতে না পারে, এটা নিয়ে নতুন প্ল্যান শুরু করলো, যেটা গত রবিবারে রাত্রে 0 আওয়ার, বৈশাখী টেলিভিশনে 0 আওয়ারে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার ডাইরেক্ট উত্তর দিছিল। আপনারা ওখানে বলে আমি আমার সময় লম্বা করতে চাই না। এখন আসেন, এরা মূলত হলো -2 ফর্মুলা। ওই যে আপনারা একবার 111-এ দেখছেন না, 2006-7 সালে বাংলাদেশে -2 ফর্মুলা চালু হয়েছিল, আওয়ামী লীগ বিএনপি -2, এরকম না, যাক ওই -2-র মতো আবার এই হাসিনা পালিয়ে যাওয়ার পরও -1 হয়েছে, -2, যাক এটা অন্য রাজনৈতিক বিষয়, ওগুলা রাজনৈতিক এপিসোডে বক্তব্য দিব। এখানে আসেন, এরা মূলত -2 রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেন, এই 2 জনকে মাইনাস করার প্ল্যানে। তার প্রমাণটা দেখেন, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এই যে বৈশাখী টেলিভিশনে রবিবারে 9 তারিখ দিবাগত রাত্রে, রবিবারে কিন্তু উনি দিবাগত রাত্রে 12টায়, অর্থাৎ রবিবার দিবাগত রাত্রে 12টায় বৈশাখী টেলিভিশন 0 আওয়ারে কিন্তু বলছিল, উনি জেল থেকে বাইর হওয়ার পরে তো ওনাকে এরা বেকারে করে দিছিল, 100% বেকার। কি করবে? ডেস্টিনির বোর্ডের থেকে বাদ দিয়া ডেস্টিনি 2000-এর দায়িত্বে নাই, ডেস্টিনি মাল্টিপারপাসের কোপারেটিভ সবগুলা থেকে সরাই ফেলছে ওনার ব্যবসা বাণিজ্য। এরই মাঝে আবার উনি যখন বাইরে এসে ওনার বিরুদ্ধে দুর্নাম ছড়াই দিলে, ওনারা অন্য ব্যবসা চালু করতে চায়, D2K অ্যাসোসিয়েট, এই সে কই, এখন D2K অ্যাসোসিয়েট কই চালু হইলো? তাহলে আপনাদের কথা মিথ্যা, আসেন মিথ্যা প্রপাগান্ডা, অর্থাৎ কিভাবে কালার করা যায়, ওই যে 20-50 জন লোক আসেন। এরপরে
স্যারে কি করলো, এখন চিন্তা করলে আমার তো একটা কিছু করিগুলে খাইতে হবে। তাছাড়া স্যারে যেটা বলছিল, আমরা যারা অত্যাচারিত, যেমন স্যার 12 বছর 3 মাস 5 দিন জেল খাটছে, আমি ইউনুস মিয়া অত্যাচারিত। আসলে আমাদের আওয়াজটা যেন ঠিক মতো জায়গা মতো পুঁছছে না। অর্থাৎ সরকার বলেন, বিচারপতি বলেন, বিচারক বলেন, যে কোনো জায়গা মতো স্যার যেটা বললো রাজনৈতিক উদ্দেশ্য, আমার আওয়াজটা, আমার বক্তব্যটা কেউ শুনতে রাজি না, বা আওয়াজটা জায়গা মতো যাচ্ছে না। এই জন্য ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার একটা রাজনৈতিক দল গঠন করলেন, বাংলাদেশ আম জনগণ পার্টি। এবং আপনারা জানেন, আমি নিজেও ইউনুস মিয়া, এই বোর্ড, রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার বিভিন্ন তথ্য নিয়ে কনফিউজড ছিলাম। কনফিউজ থাকার কারণে আমি এলোমেলো পোস্ট, নেগেটিভ পোস্ট দিছি, এটা অস্বীকার করা নাই। তবে 2-1টা পোস্ট আমার মোবাইল হ্যাক করে অন্য কেউ দিছে আমার চেম্বারে, যাক সেটা নিয়ে অন্য দিয়ে বলতেছি। তা আমি নিজেও কনফিউজড ছিলাম, আমিও তো বেকার। আর আমি যদিও ওকালতি ভাষা 2017 সাল থেকে আয়কর আইনজীবী কোম্পানি আইন উপদেষ্টা সনদ পাইয়া, যদি আমি ওকালতি ভালোভাবে চলতেছিল, কিন্তু 5 আগস্ট যখন হাসিনা পালিয়ে গেছে, তখন এই যে ডেস্টিনির লোকজন এমনভাবে কল দেওয়া শুরু করছে, ভাই এখন তো একটা পরিবেশ হয়েছে, আমাদের বিনিয়োগকারী বিনিয়োগ ফেরত দেন। তখন আমি চাইলেও ডেস্টিনি ওকালতি করতে পারতাম না, বিনিয়োগকারীদের চাপে বিভিন্ন প্রশ্ন ও নিজেদের লাভে ঘুরেন। তখন আমি ডেস্টিনিতে সময় দেওয়া শুরু করছি। এবার রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যার যখন জেল থেকে বাইরেছে, তখন আমি ইউনুস ব্যক্তিগত আরো চাপে পড়ে গেছি। কারণ আমাদেরকে ফোন দিয়ে এটা বলতো, তোমাদের তো এমডি চেয়ারম্যানকে, আপনাদের তো এমডি চেয়ারম্যানকে জেল থেকে মুক্তি দিছে, এখন তো ব্যবসা চালু করতে কোনো সমস্যা নাই। এখন আমাদের বিনিয়োগের টাকা আমরা কবে ফেরত পাবো? আমরা আমাদের শেয়ারের লভ্যাংশ কবে পাবো? আমরা আমাদের টি প্ল্যান্টেশন বিনিয়োগ কবে ফেরত পাবো? আমরা আমাদের ডেস্টিনি ডাইনম্যান ব্যবসাটা কবে শুরু করতে পারবো, প্রোডাক্ট সেল? এই যাবতীয় প্রশ্ন করে, বিশ্বাস করবেন, আমি চেম্বারেও বসতে পারতাম না। যদি 10 জন আইতো, তার মধ্যে 9 জনই ছিল ডেস্টিনি। আবার যখন আমার মক্কেলদের সামনে ডেস্টিনি বিষয়ে কথা বলতো, মক্কেলটা অনেকটা নেগেটিভ হয়ে যেত। তখন আমি সিদ্ধান্ত নিছি, না, আমি ডেস্টিনিতে সময় দেব। যেহেতু আমি ইউনুস মিয়া সারা বাংলাদেশে, যদিও আমার এই লাইভ থেকে আমার অনেক আইনজীবী বন্ধু আছেন ফেসবুকে, যেমন গতকালকে আমাকে একাধিক লোকে উপদেশ দিয়েছেন, এবং ইতিমধ্যে গত 5 থেকে 7 মাস যাবৎ আমাকে অনেকেই উপদেশ দিয়েছে, ভাই আপনি তো একটা সুন্দর পেশায় আসছেন। এবং ইতিমধ্যে আমি আপনাদের সদয় অবগত, আমাকে অনেকে থ্রেট পর্যন্ত দিছে যে ডেস্টিনির রফিকুল আমিন স্যার, ডেস্টিনি, মোহাম্মদ এগুলোর পিছ থেকে আপনি সরেন। কেন রে ভাই? আমি কি আপনাদের দান্দা ফাঁকের বন্ধ করে দিছি? আটকায় কেন? আমি আপনাদের কি ক্ষতি করলাম? তো আমাকে উপদেশ থ্রেট কেন? যাক, এগুলো নিয়ে অন্য সময় বলবো। দেখুন, আমি যারা আমাকে পরামর্শ দিচ্ছেন, থ্রেট দিচ্ছেন, বিভিন্ন কথা বলছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আমি সম্পূর্ণ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে অন্য কারো বিনা পড়াশোনায় ভবিষ্যতের উন্নতির আশায় আমি বর্তমানে ফুল টাইম সময় দিচ্ছি ডেস্টিনি গ্রুপে। আমি যে ওকালতিটা করতেছি, রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার প্লাস ডেস্টিনি রিলেটেড, অর্থাৎ আমি ডেস্টিনি গ্রুপে ডেস্টিনি রিলেটেড ডেস্টিনিতে সময় দেওয়ার পরে যদি আমার সময় থাকে, তাহলে আমি নিজের ব্যক্তিগত ওকালতি করি। অর্থাৎ এখানে আইন সেবা, এখানেও প্রচুর কাজ। যাক, এখন প্রশ্ন হলো, আপনি আইন পেশা, আমাদের আইনজীবী অনেক বন্ধু আমাকে নেগেটিভ করতেছে, ব্লকের হুমকি দিচ্ছে, বা ইতিমধ্যে আমি আম জনগণ পার্টিতে যোগদানের আগে জামাত ইসলামের অনেক নেতা, আমি জামাতের রাজনীতির সাথে জড়িত ছিলাম, আর ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবির রাজনীতির সাথে জড়িত ছিলাম, এটা অস্বীকার করার কিছু নেই। এখন এই যে স্যারও বেকার হয়ে গেছে, আমরাও বেকার, এখান দিয়ে এই যে আমাদের একটা ইন্টারনাল দ্বন্দ্ব ছিল ডেস্টিনিতে, অর্থাৎ একটা পক্ষ অভিনয় করতেছে ডেস্টিনি চালু করবে, আর একটা পক্ষরে যারা চালু করতে পারবে, মোহাম্মদ হোসেন, রফিকুল আমিন স্যার, এদেরকে দায়িত্বে আসতে দিচ্ছে না। আর যারা চালু করতে পারবে না, এরা শেয়ার দখল করে বসে আছে। এতে তো জনগণটাতে এটা বোঝানো যাচ্ছে না, প্রত্যেকে ফোন দিচ্ছে, কনফিউজড হয়ে গেছি। এবার যখনই রফিকুল আমিন স্যার এপ্রিল মাসে একটা দল গঠন করলো, বাংলাদেশ আম জনগণ পার্টি, আমি শুনতেছিলাম, তখন আমি কিন্তু একমত হইনি। শেষ পর্যন্ত উনি 17 এপ্রিল কি করলো, বনানী শেরাটন হোটেলের দল ডিক্লেয়ারে দিয়ে দিল। যেহেতু উনি ডিক্লেয়ার দিয়ে দিছে, আমি ওই দলের উদ্বোধনী অনুষ্ঠানে যাইয়া আমি এবার 30 তারিখ থেকে ওকে
পরে আমি অবজারভেশন, এখন দল গঠন করার পরে পল্টন কেন্দ্রিক আমি আলির সেন্টার এদের সাথে কি উল্লাস, অর্থাৎ এমন এক ভাব শুরু করছে, মানে সব রেডি, রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার এনাদেরকে আবার জেলখানায় নিয়ে যাবে। কিন্তু আমি বুঝতে পারতেছি না সমস্যাটা কোথায়, কিভাবে জেলে নিবে। আমি তো ওনাদের কারণ দেখতেছি না। মাত্র 12 বছর 3 মাস 5 দিন জেল খেটে বাইরে হইল। ওই যে মামলাগুলো দিয়ে গোপন করে রাখছে, এটা তো আমরা জানতাম না। পরে যখন দেখলাম যে স্যারের রাজনীতি একটা দল গঠন করলো রফিকুল আমিন স্যার, এবার আমি দিলাম হ্যাঁ, এই দল করলে যদি আমরা দলের রেজিস্ট্রেশনটা নিতে পারি, এই দলটাকে দাঁড় করাইতে পারি, ইনশাল্লাহ আমরা পলিটিক্স রাজনীতি আমাদের আওয়াজটা জাগা মতো ফুঁসবে। এবং ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের এই বক্তব্যের সাথে আমি একমত। উনি যে উদ্দেশ্যে দলটা করছে, অর্থাৎ উনি ওনার বক্তব্য বলছিল আমি নির্যাতিত, 5 আগস্টের পরে কত লোকের ছেড়ে দিছে, দেখেন কি পরিমাণ অন্যায় করা হয়েছে। আপনারা যারা আইন পেশা আছেন, আইনজীবী আছেন, কোন মামলায় ক্লিয়ার আইন বলা আছে, বাংলাদেশের সংবিধান বলেন, ফৌজদারি কার্যবিধি বলেন, এবারে জেল কোড বলেন, অর্থাৎ আপনি যেই মামলায় অ্যারেস্ট আছেন, ওই মামলার সর্বোচ্চ সাজা ওভারটেক করার পরে মামলার রায় হোক বা না হোক, আপনাকে আইন ছেড়ে দিতে বাধ্য। এটা আইনের কথা, বাংলাদেশের সংবিধানের কথা, যদি আপনার নামে অন্য কোনো মামলা না থাকে। দেখেন, তাহলে আমাদের রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যার ডেস্টিনি মামলায় জেলখানাতে ছিলেন। ওই মামলা যখন সাবমিট করা হয় 12 সালে, 2009 সালে মানি লন্ডারিং আইন দিয়ে, তখন আমি যদি ভুল করে না থাকি, আপনারা যারা গেজেট দেখবেন আইন পেশায় আসেন, আমি যদি ভুল করে না থাকি, যেই মুহূর্তে মামলাটা করে ওনাদেরকে অ্যারেস্ট করে, এই মুহূর্তে ওই মামলার সর্বোচ্চ সাজা ছিল 7 বছর মানি লন্ডারিং এ। পরবর্তীতে মামলা হওয়ার পরে আমাদের রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার আত্মসমর্পণ করার পরে পরবর্তীতে এই মামলাটা এই মানি লন্ডারিং আইনটাকে সরকার আবার আপডেট করছে, সংস্কার করছে, যেটাই বলে। তখন 7 বছর থেকে এই মামলার সর্বোচ্চ সাজা করা হয়েছে 12 বছর। তাহলে এখানে আইনের উচিত ছিল, রাষ্ট্রের উচিত ছিল সাংবিধানিক ফৌজদারি কার্যবিধি জেল কোড অনুযায়ী যেই দিন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসাইন স্যারের মামলা, এটা অনুযায়ী 12 বছর সাজা ওভারটেক করে ফেলছে, যেহেতু ওনাদের সামনে কাগজপত্রে ওই মুহূর্তে কোনো মামলা ছিল না। যেমন ওই যে 19 সালে মামলাগুলো তো কি করছে, গোপন রাখি পলাতক দেখাইছে, সেটা অন্যদিকে যাচ্ছে, ওটা তো ওনাদের সাথে যুক্ত করে না। যদিও রিপোর্ট ছিল ওখানে, আমি যেটা বলি, আমাদের দেশের আইন ব্যবস্থা বিচারকরা পড়তে পারে না, পুলিশের রিপোর্ট দিছে, ওরাও বাংলা ইংরেজি পড়তে পারে না, যারা ওই মামলার বাদী ছিল, যাদেরকে দিয়ে করাইছে, এরাও বাংলা ইংরেজি পড়তে পারে না। না হলে দেখেন, এখন আপনি বলবেন বিচারক বাংলা ইংরেজি পড়তে পারে না, সেটা কি করলেন? আপনাকে তো আদালত অবমাননার মামলায় জেলে নিয়ে যাবে, নিয়ে যাক ভাই। পুলিশ তদন্তকারী কর্মকর্তারা বাংলা ইংরেজি পড়তে পারে না, কি বলতেছেন আপনি ইউনুস? আপনাকে তো জেলে নিয়ে যাবে, নিয়ে যাক ভাই, আপত্তি নেই। বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টাররা বাংলা ইংরেজি পড়তে পারে না, আমি সরাসরি লাইভে বলতেছি, আমাকে জেলে নিয়ে যাক, বলেন ভাই, আসেন তার প্রমাণটা দেখেন। 2019 সালে এই যে অভিনীত মামলারা ডেস্টিনি বিরোধী, এটা তো মাস্টার প্ল্যান। 2019-এ নতুন মামলা দিয়ে গোপন রাখছে, 2022 সালে বোর্ড গঠন করছে, কোনো যোগ্যতা নাই, যেটা গত লাইভে আমি বলছি ফরখাউয়া। অর্থাৎ এই 45 লক্ষ লোকের সম্পদ খাওয়ার জন্য বেশ কিছু ফরখাউয়া যুক্ত হয়েছে 19 সাল থেকে। এটাকে ওই যে ভদ্র ভাষা হলো ফরগাসা, আর বাংলা ব্যাকরণের ভাষা হলো চন্দ্রবিন্দ্র। অর্থাৎ বাংলা ব্যঞ্জের বর্ণে চন্দ্রবিন্দ্র শব্দটা হলো, যেমন এটা যদি কোনো অক্ষরের উপর ভর না করে, এটা নিজস্ব কোনো দাম নাই, ভ্যালু নাই, নিজস্ব কোনো দাম নাই, ভ্যালু নাই। বাংলা ব্যঞ্জন বর্ণের চন্দ্রবিন্দ্র, এটাকে কোনো অক্ষরের উপর যখন দেয় তখন এটার ভ্যালু হয়। এই জন্য এই যে বাংলা ব্যঞ্জন বর্ণের কিছু চন্দ্রবিন্দু আছে, সরি,
এবং কিছু ফরখাউয়া লোক আছে ফরের দনে ফোদ্দারি, ফরের দনে ফোদ্দারি। যেমন এই যে 22 সালে আমাদের বোর্ডের মধ্যে, ডেস্টিনির বোর্ডের মধ্যে 6 জনকে দিয়ে দিছে, দেখেন ফরের দনের ফোদ্দারি। 3 জন তো পদত্যাগ করে চলে গেছে, 3 জন এখনো আছে। একটা যায় লন্ডন, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, ফরের দনের ফোদ্দারি। এই যে আপনি ডেস্টিনি থেকে যে অনারিয়াম সম্মানগুলা নিলেন, আপনি কি ব্যবসা চালু করতে পারছেন? সম্পূর্ণ হারাম। আপনি যেই ধর্মের লোক, হারাম। এখন আবার ইদানিং দেখতেছি, যেমন গত সপ্তাহে যেটা বলছিলাম, একটা অর্ডার ফাঁস হয়েছে, অর্ডার আসলে আমরা বুঝবো। এখনো কিছু পরগাছা, ফরখাউয়া, বাংলা বেঞ্জের মানে চন্দ্রবিন্দ্র আমাদের এই নাকি বোর্ডে আসতে যাচ্ছে, ডেস্টিনি সম্পদের প্রতি চোখ পড়ছে, বৈশাখী চ্যানেলের প্রতি চোখ পড়ছে। এরা তো আসলে জন্ম পরিচয়হীন, এবং এদের আসলে বাপদাদাদের কোনো সম্পত্তি নেই, নিজেরাও কোনো কাম কাজ করতে পারে না। ওই যে কোথায় কি আছে, কোথায় ঢুকে যায় পরখাউয়া, মানে আরেকজনের সম্পদ কিভাবে খারাপ যায়। আমি শুধু আপনাদের সেই ফরখাউয়া, ফরগাছা, বাংলা ব্যঞ্জন বিন্দু, চন্দ্রবিন্দুদেরকে বলবো, ভাই এখানে ডেস্টিনি 45 লক্ষ লোকের রিজিক আত্মার সাথে জড়িত। আপনি এই যে সম্পদটা ভোগ করার জন্য, বোর্ডে ঢুকার জন্য বেহুশ হয়ে গেছেন বা বোর্ডে ঢুকছেন, অনিয়ম করবেন, ইহকালে তো জবাব দিতে হবে, পরকালেরও ব্যাপার আছে। কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000 দিয়া এই 45 লক্ষ লোকের কষ্টার্জিত টাকা হিসাব দিতে হবে, শান্তি পাবেন না। বাংলা ব্যঞ্জনমেন্টের চন্দ্রবিন্দু, দুনিয়াতেও শান্তি পাবেন না, আখেরাতেও শান্তি পাবেন। এই যে প্রশান্ত ভূষণ বড়ুয়া কি বেজ্জিতি হচ্ছে দেখছেন না? তো যাক, আসেন এখন এই যে যেটা মূল বলছি, মূল প্রকাশে আসি। এরা মূলত -2 ফর্মুলা, রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যারকে কিভাবে বাদ দেওয়া যায়? আসেন, রফিকুল আমিন স্যার যখন দল গঠন করলো, আমি একমত হয়ে গেলাম দলের সাথে, এবং আমি দলে যোগদান করলাম 30 এপ্রিল। আনুষ্ঠানিকভাবে দলের আহ্বায়কের সাথে দল শুরু করলাম। শুরু হইলে আমাকে নিয়ে নেগেটিভ প্রচার। তো ভাই আমি পলিটিক্স করতেছি, সমস্যাটা কোথায়? আমি পলিটিক্সে যোগদান করছি, ওকে। আসেন, এরপরে বাংলাদেশের রাষ্ট্রীয় অনুযায়ী নির্বাচন কমিশনের নাম অনুযায়ী দলের নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছে। প্রাথমিকভাবে 30 সেপ্টেম্বর আমাদের দলকে নিবন্ধন দিবে সরকার, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিল। আমাদের বিরুদ্ধে শত্রু লাগে কি করলো, এটাকে আটকে দিল। আবার নির্বাচন কমিশন পূর্ণ তদন্ত করলো, ইনশাআল্লাহ পূর্ণ তদন্তে সাকসেস হয়ে গেছি। এরপরে আবার দিল অধিকতর তদন্ত, অধিকতর তদন্তে আমরা সাকসেস হয়ে গেছি। বাকি ছিল ময়না তদন্ত, অর্থাৎ ময়না তদন্ত তো মরার পরে করে, কিন্তু আমরা তো মারা যাই নাই, এই দলটা তো মারা যায় নাই, যার কারণে আলহামদুলিল্লাহ যাক ময়না তদন্ত হয় নাই। প্রথমে তদন্ত, পুনঃ তদন্ত, অধিকতর তদন্ত, 3 ধাপে আমরা সাকসেস হয়ে নির্বাচন কমিশন 4 তারিখে, এই যে 4 নভেম্বর আনুষ্ঠানিক ডিক্লেয়ার দিল, 3টা দলকে রেজিস্ট্রেশন দিছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ আম জনগণ পার্টি, ওই যে বাসদ, এবং আর এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। দেখেন এর বিরুদ্ধে কি করলো আমাদের এই যে ডেস্টিনি আলির সেন্টার, ইতিমধ্যে আপনারা স্লাইডে দেখছেন আমাদের ডেস্টিনি পিএইচডি। তাহলে দেখেন আপনারা ডেস্টিনি চালু করেন 173, অসুবিধা নাই, বোর্ডের মেম্বার বোর্ড। তাহলে এখানে আপনাদের কি দরকার ছিল গ্রুপের মধ্যে SMS দেওয়ার জন্য যে আম জনগণ পার্টি, আপনারা তারেককে অলরেডি বসাই দিচ্ছেন আম জনতার তারেক। এখন তারেক দেখেন, তারেক এখানে নির্বাচন কমিশনের একটা যোগ্যতা আছে, আপনি দল আবেদন করার জন্য বেশ কিছু জেলা উপজেলা দিতে হয়। এখন ওনারা বারবার তদন্ত করে জায়গায় জায়গায় গিয়ে দেখলো যে আমজনতার কোনো অফিস নেই, যার কারণে নির্বাচন কমিশন, হ্যাঁ মিস্টার তারেক নিঃসন্দেহে জুলাই যোদ্ধা, নিঃসন্দেহে অবদান আছে, সে এক আন্দোলন করছে এবং কষ্ট করছে, ঠিক আছে, কিন্তু সে আন্দোলন করে সেটা ইতিমধ্যে সে পুরস্কারও পাইছে বিভিন্ন জায়গায়, সরকারি গত 1-1.5 বছর অনেক মূল্যায়ন পাইছে, তাকে বিভিন্ন জায়গায় সম্মান করা হয়েছে জুলাই যোদ্ধা হিসাবে, জীবিত যুদ্ধে। কিন্তু এটা তো আর দলের আবেদনের সাথে ডেস্টিনি, এখন ডেস্টিনি কি অপরাধ করছে? সে আমজনতা, পরে আমরা তো নামটাই আমরা, হ্যাঁ শুরুতে আমাদের
দলের নিবন্ধন আম জনতা সারে ডিক্লেয়ার দিয়েছে, পরে তো আমরা নাম পাল্টেই ফেলছি। তাহলে ওর সমস্যা কি? এখন কি করলো দেখেন, এনসিপি কে দিছে, নতুন আরো দলকে দিছে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তার কত হইলো ডেস্টিনিকে কেন দিল মাত্র, এটা সমস্যা কোথায়? এবার আমাদের ডেস্টিনি পিএইচডি এরা গ্রুপে মিটিং করে কি দিল, ভয়েস দিয়ে দিল যে শনিবারে রেডি করি রবিবারে, অর্থাৎ কমপক্ষে 500 সিটি ফাটান, তাহলে দলের নিবন্ধন আটকে যাবে, বাতিল হয়ে যাবে এবং রফিকুল আমিন বাদ হয়ে যাবে। এখন আসেন ডেস্টিনি চালুর ব্যবসার সাথে রফিকুল আমিন স্যার দল করবে, রাজনীতি করবে, আমরা একমত। আপনাদের সমস্যা কোথায় ভাই? তার মানে এইটা আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ ডাজ ফর ম্যান হোয়াট ইজ গুড ফর দ্যাম। আল্লাহ মানুষের জন্য যাই করে ভালো করে। এই যে সর্বশেষ গত 7 তারিখ থেকে আজকে 11 তারিখ, এই 7 দিনে আল্লাহ পাক প্রমাণ করে দিছে এই যে ডেস্টিনির যে ভোটটা, ইতিমধ্যে আপনার বৈশাখী টিভিতে দৈনিক ডেস্টিনি আরো অনেকগুলা স্লাইড আপনারা দেখছেন যে কি বয়স পাঠাইছে কি, অর্থাৎ পরিকল্পনা মাফিক অভিযোগ দিয়া নির্বাচন কমিশন অভিযোগ দিত বাংলাদেশ আম জনগণ পার্টি যাতে রেজিস্ট্রেশন বাতিল করে দেয়। তো আপনাদের কি সমস্যা রে ভাই? রফিকুল আমিন স্যার আমরা রাজনীতি করে খাবো, আপনারা 173 আলিশ সেন্টার মিলে আপনারা ব্যবসা চালু করি, ব্যবসা করি খান। যদিও আপনারা অনেকে আগে আওয়ামী লীগ করতেন, ইতিমধ্যে আমরা দেখছি যিনি সোশ্যাল মিডিয়া এটা দিছে বয়স, উনি ইতিপূর্বে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল, ফেসবুকে অনেক কিছু যাক, সেগুলো আপনারা তো সোশ্যাল মিডিয়া দেখছেন আরো অনেকে। এবং আপনারা ইতিমধ্যে দেখবেন প্রশান্ত ভূষণ বড়ুয়াকে, যারা মূলত এখানে এখন বাসানের দুইটা পক্ষ, একটা আছে প্রশান্ত ভূষণ বড়ুয়া আওয়ামী লীগকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগে গেছে, ইতিমধ্যে দেখছেন আপনারা। আবার একটা পক্ষ বর্তমানে সামনে নির্বাচন, আরেকটা রাজনৈতিক দলের নেতা অ্যাডভোকেট ব্যারিস্টার এদেরকে যুক্ত করে ডেস্টিনি সম্পদ ভোগ করার পায়তারা করতেছে। যাক, এটা নিয়ে আজকে আর বলবো না, আগামী সপ্তাহে বললে ডিটেলস বললো। তাহলে দেখেন এখন প্রমাণিত এই যে আম জনগণ পার্টি রেজিস্ট্রেশনের জন্য যে স্লাইড দেখলেন, বয়স পাঠানো পরিকল্পনা মাফিক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে কালার করে নির্বাচন কমিশনে দরখাস্ত দেওয়ার উদ্দেশ্য হলো এরা মূলত ডেস্টিনি ব্যবসা চালু চায় না, এরা রফিকুল আমিন স্যারের গায়েল করতে চায়। এবং ওরা তো কি বোকার বোকা দেখেন, ওরা তো এতদিন রফিকুল আমিন স্যার মাইনাস ফর্মুলা করে ফেলছেন 170, তো উনি রাজনৈতিক দল নিবন্ধন করে তো উনি রাজনীতি করে খাবে, তো উনি আপনার ডেস্টিনি আর মাথায় কামাইতে না, কি করলেন? ওনার ওইটা আটকে দেওয়ার প্ল্যান করলেন। তাহলে এখন প্রমাণিত হইলো কি আপনাদের এই নেগেটিভটা হইলো পরিকল্পনা মাফিক। এখন জনগণ বুঝে গেছে, এখন পাবলিকে বুঝে গেছে জনগণ কি জিনিস, জনগণে বুঝে গেছে পাবলিক কি জিনিস। আজকে আপনারা যারা ডেস্টিনি চালুর নামে অভিনয় করতেছেন, পাবলিক বুঝে গেছে এটা আপনাদের আসলে ডেস্টিনি চালুর কোনো ইচ্ছা নেই, এটা হলো অভিনয়, অভিনেতা, দরবেশ। দরবেশ শব্দটা কোত্থেকে আসছে? ধরছে বেশ, অর্থাৎ বেশ ধরছে। আপনারা মূলত দরবেশ ধরছেন বেশ, অর্থাৎ ডেস্টিনি চালুর নামে রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে বলে -2। আমি শুধু আজকে লাইভের মধ্যে আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, যতটুকু করছেন এনাফ, আলহামদুলিল্লাহ, যতটুকু করছেন এনাফ। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার গতকালকে 10 নভেম্বর থেকে একত্রে অফিস শুরু করছে। আমি শুধু আপনাদেরকে বলে দিতে চাই যা করছেন এনাফ। গতকালকে রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার দুইজনের সাথে আমরা শত শত লোক কোপারেটিভ ছিলাম, কথা বলছি। এখনো ওনারা নমিনি আছে, পজিটিভ আছে ইনশাল্লাহ। দয়া করে ওনারা পরিকল্পনা করার আগে আপনারা চুপচাপ হয়ে যান, দুইজনের সাথে একমত হয়ে ডেস্টিনি ব্যবসা চালু করে দেন। কারণ এখন আপনারা প্রমাণিত যে আপনারা এই যে দল নিয়ে তো আপনাদের মাথা কামানোর দরকার নেই, দল নিয়ে তো আপনাদের নির্বাচন কমিশনে দরখাস্ত দেওয়ার চিন্তা করার দরকার নাই, দল নিয়ে তো আপনারা জুম মিটিং করে টিম মিটিং করে উদাত্ত আহ্বান জানার দরকার নাই। একটা সিটি 10 টাকা 20 টাকা করে সিটি পাঠান, 500 সিটি পাঠান, 500 সিটি, এটা নিয়ে তো আপনাদের কথা বলার দরকার ছিল না। তার মানে এই টিম মাইনাস রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হুসাইন স্যার। গতকালকে তো মোহাম্মদ হুসাইন স্যার নিষেধ করছিল অনেকেরই মৌখিকভাবে, আপনারা দয়া করে এগুলা বন্ধ করেন, আসেন। সুতরাং আমাদের এমডি স্যার, হোসেন স্যার একত্রে ব্যবসা শুরু করছে, আলহামদুলিল্লাহ। আসেন,
এবার ডেস্টিনি ডিস্ট্রিবিউটরদের জন্য 9টা থেকে, যদিও রফিকুল আমিন স্যার ডাইরেক্ট আপনাদের প্রশ্ন উত্তর দিবে, ওখানে প্রশ্ন করতে পারেন। আমি হালকা বলে বলি, যারা ডেস্টিনি 2000 লিমিটেড আমাদের যারা ডিস্ট্রিবিউটর, দেখেন যেহেতু এই টানাটানিতে এক ফাটি করে অভিনয় রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার বোর্ডের দায়িত্বে আসতে পারতেছে না, যার কারণে আমাদের মূল ব্যবসা ডেস্টিনি 2000 লিমিটেডের প্রোডাক্ট সেলিং, ডাইরেক্ট সেলিং, মাল্টি লেভেল মার্কেটিং, এই ব্যবসাটা এখনো শুরু করতে একটু সময় লাগতেছে। এই জন্য রফিকুল আমিন স্যার যেহেতু কোপারেটিভ দাঁড় করেছে, এখানে ডেস্টিনি মাল্টিপারপাস থেকে ডেস্টিনি ডিস্ট্রিবিউটর আমাদের জন্য একটা ঋণ সিস্টেম চালু করছে, একটা ফর্ম। আপনারা দ্রুত কোপারেটিভে আসেন, বসেন, এই সিস্টেমটা জেনে নিয়ে এখান থেকে ঋণ সাপোর্ট নিয়ে অন্তত নিজের টিকে থাকেন। এটার জন্য বিস্তারিত স্যারও বলবে। আর আল্লাহ যদি বাঁচে, আমাদেরকে ওই যে সাহারা সেন্টারের লেভেল 12-এ লিগেল ডিভিশন অফিস দিছে, আল্লাহ যদি বাঁচে হয়তো আগামী রবিবার থেকে বা সোমবার থেকে ফুল টাইম প্রতিদিন আমাকে পাবেন। আমার সাথে যোগাযোগ করে চলে আসুন বা আসি খোঁজ করলে আমি ডেস্টিনি মাল্টিভার্স কীভাবে আপনি ঋণ পেতে পারেন, এটা দিয়ে আপনার কী সহযোগিতা, কীভাবে পরিশোধ করবেন, বিস্তারিত আপনাকে সরাসরি হেল্প করতে রাজি আছি। আর ইতিমধ্যে ডেস্টিনি 2000 লিমিটেড এবং টি প্লান্টেশনের ব্যবসাটা চালু করার জন্য আইনি লড়াই চলতেছে। বাকি কথা স্যারের রফিকুল আমিন স্যারের 9টার পরে লাইভ মিটিংয়ে প্রশ্নোত্তর পর্বে দিবে। ওই তথ্যগুলো যদি আপনারা রফিকুল আমিন স্যারের মুখ থেকেই শুনেন তাহলেই আরো ভালো হয়। এবার আসেন স্বপ্নের শহর নিয়ে। আমাকে অনেকে প্রশ্ন করছেন, বিভিন্ন স্বপ্নের শহর নিয়ে বলতে চাইছিলেন। দেখেন, স্বপ্নের শহর এটা একটা হাউজিং কোম্পানি, স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড। এই কোম্পানিটা সম্পূর্ণ নতুন বাংলাদেশ সরকারের আইন কানুন মেনে গত সেপ্টেম্বর মাসে সরকারি রেজিস্ট্রেশন পাইয়া সম্পূর্ণ সরকারিভাবে বৈধভাবে এই ব্যবসাটা শুরু করছে। এই স্বপ্ন শহরের চেয়ারম্যান হইল মোহাম্মদ রফিকুল আমিন স্যার, আর এমডি হলো ওই যে ঢাকায় আপনার, ওনারা এমনি দীপু সাবিনা পুরো নামটা আপনারা জানবেন, ঢাকায় যে মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটি যিনি করছিলেন, আরও অনেকগুলো হাউজিং কোম্পানি, ওনার খুব অভিজ্ঞতা, উনি এই জায়গার এমডি। এটা নিয়ে শুরু করছে। এই স্বপ্নের শহরের মূল স্লোগানটা হলো ভাড়ার টাকায় নিজের নাম ফ্ল্যাট। ধরেন আমার বেলায় বুঝেন, আমি 2005 সালে ঢাকা আসছি, পল্টনে থাকি, পল্টন মতিঝিল ফকিরা বলে। তাহলে 2005 থেকে 21 বছর আমি ঢাকা শহর, এই 21 বছর আমি ভাড়া দিয়ে যাচ্ছি। তাহলে এটা হলো খরচ, না আমি তো কোনো কিছুর মালিকানা হইনি। এই স্বপ্নের শহরের মূল কনসেপ্টটা হলো আপনি যে কিস্তিটা দিবেন, অর্থাৎ আপনি ওই প্লটটার মালিক হয়ে যাচ্ছেন। আপনি ক্রেতা, ডাইরেক্ট প্লটটা কিনলেন, একটা কিস্তি দিবেন, আপনার ক্রয় মূল্য থেকে কমতেছে, ক্রয় মূল্য থেকে কমতেছে। 2 বছর কিস্তি দেওয়ার পরে মিনিমাম 24 থেকে 36 কিস্তির মধ্যে, অর্থাৎ 2 থেকে 2.5 বছর, 2 বছর প্লাস 3 বছরের আগে, অর্থাৎ 2 থেকে 3 বছরের মাধ্যমে আপনি এই প্লটটা বুঝে পাবেন, বুঝে ওইখানে উঠে প্লটে বসবাস শুরু করতে পারবেন। এবার যখন বসবাস শুরু করবেন, ওই মাঝে তো আপনি মাসিক তো ভাড়া দিয়েই যাইতেন, ওই যে ভাড়াটা এখন দিয়ে যাবেন, ওই ভাড়াটা আপনার মালিকানার দাম থেকে কমতেছে। তার মানে যেদিন আপনার 20 বছর কিস্তি শেষ, ওইটার 100% মালিক আপনি। 2 বছর পরে আপনি প্লটটা পজিশন বুঝিয়ে ফেলতেছেন। তার মানে বাইরে পকেট থেকে যেই ভাড়া দিতেন ওইটা আর দিতে হচ্ছে না, অর্থাৎ ওই কিস্তির টাকাটাই আপনার ভাড়া, অর্থাৎ ভাড়া থেকে প্লটের মালিক। এইভাবে এই স্বপ্নের শহরের মাধ্যমে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, এইটা অফিসে আপনারা জান না, যে ল কস্ট হাউজিং, কনফিগার হাউজিং, এটা 11 সালে 12 সালে স্যারের একটা স্বপ্ন ছিল। আরো অনেকগুলো স্বপ্নের মধ্যে আপনারা, এটা কিন্তু ম্যাজিক না, নতুন হঠাৎ করে কিছু না। এদিন আমি দেখতেছি যে এই আলেকজান্ডার গং কয়েকজন ওই যে বিজনেস সায়েন্টিস্ট, আমরা যে রফিকুল আমিন স্যারের উপাধি দিয়েছিলাম বিজনেস সায়েন্টিস্ট, এটা নিয়ে কটাক্ষ করতেছেন। আরে ভাই, উনি তো আসলেই বিজনেস, আপনি কটাক্ষ করে 2-4 জন কটাক্ষ করলে কি হয়? এখন ধরেন আমার নাম মোহাম্মদ ইউনুস মিয়া, যদি সারা বিশ্বের 700 কোটি লোকে বলে যে আমার নাম ইউনুস মিয়া না, তাতে তো জিনিসটা সত্য হয় না। সত্য কোনো সংখ্যা দ্বারা নির্ধারিত হয় না, সত্য সত্য। রফিকুল আমিন স্যার যে বিজনেস সায়েন্টিস্ট আর প্রমাণ দিই।
আপনারা এই যে আইনগতভাবে স্যারকে জেলে নেওয়ার পরে রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন, এদেরকে তো দেশটি কাগজপত্রকে বাদ দিয়ে দিচ্ছে। ওকে, তাহলে স্যারে দেখেন জানুয়ারি 15 তারিখে জেল থেকে বাইরে 16 তারিখ থেকে কাজ শুরু করছে। বলতে গেলে 15 তারিখ বিকেল থেকে কাজ শুরু করছেন, 16 তারিখ থেকে কাজ শুরু করে মার্চ গেছে মধ্যখানে, জানুয়ারি পরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে কোফাডিপ দাঁড় করাই ফেলছেন। এপ্রিলে আবার উনি নতুন রাজনৈতিক দল দাঁড় করাই ফেলছেন। এবার এরই মাঝে দেখতেছেন উনি যে ডেস্টিনি 2000 ব্যবসা, এটা চালু হইতে দেরি, ডিস্ট্রিবিউটার আমরা ইনকাম করতে পারতেছি না, উনি একটা প্ল্যান আবিষ্কার করে ডেস্টিনি কোপারেটিভের মাধ্যমে, ঋণের মাধ্যমে আমাদেরকে চলার একটা ব্যবস্থা করে দিয়েছেন। এই যে আবিষ্কারটা, তো ইনভেনশনটা কি? ক্রিয়েটার, ইনভেনশন, আবিষ্কার, সায়েন্টিস্ট, বিজ্ঞানী মানে আবিষ্কার করে, বিজ্ঞানী বিজ্ঞানী। থার্ড দেখেন, এখন আবার স্বপ্নের শহর নামক একটা হাউজিং প্রজেক্ট চালু করছে, যেটা ওই আগে কনফিগার হাউজিং বা লো কোস্টের মতো, এটা নিয়ে ডিটেলস বলবো। সেখানে আমরা যারা এখন স্বপ্নের শহরের মার্কেটিং এর সাথে যুক্ত হব, তারা তো প্রথম কথা হলো, কেউ যদি ধরেন কোনো কিছুর সাথে যুক্ত না হইয়া 10টা প্লট বুকিং দিয়ে দেয়। ধরেন আমি কি করলাম, প্রথমে ওখানে কিন্তু শর্ত, নাম্বার 1, আমি ওখানে শুরু করতে গেলে আগে আমার নামে একটা প্লট বুকিং দিতে হবে, যেটা আমরা ইতিমধ্যে দিচ্ছি। একটা প্লট বুকিং দেওয়ার পরে এবার আসেন, আমি যদি 10টা প্লট বুকিং দেয় দিতে পারি, তাহলে মোট প্লট হলো কয়টা? 11টা। এবার আমি যদি এটা খবর না নিই, ওই 10টা প্লটিংয়ে বুকিংয়ের কিস্তি থেকে আমার এটা অ্যাডজাস্ট হয় আমার 11 নম্বর কিস্তিতে। অর্থাৎ আমি যদি 11টা প্লট সেল করে দিই, আমারটা অটো, অর্থাৎ আমারটা আর কিস্তি দিতে হবে না। এইটা হলো একটা সুবিধা। অর্থাৎ আমি একটা প্লট বুকিং দিয়ে আমি যদি 10টা বুকিং দিয়ে দিই, ওইটার কমিশন থেকে আমার কিস্তিটা অটো চলবে, আমাকে আর টেনশন করতে হবে না। এটা একটা সুবিধা। সেকেন্ড হইলো, আমি যদি এভাবে এই বুকিংটা বৃদ্ধি করতে পারি স্বপ্নের শহরে, তাহলে আমার যে প্রতি মাসে কিস্তির সাথে একটা কমিশন আসবে, অর্থাৎ এই কমিশনের রেঞ্জটা হবে মিনিমাম 1 লাখ, মিনিমাম 10,000 থেকে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 লাখ, 2 লাখ। আবার ওখানে ওই যে আবার মার্কেটিং সিস্টেম আছে, অর্থাৎ স্বপ্নের শহরে মার্কেটিংয়ে যুক্ত হইয়া একজন ব্যক্তি মিনিমাম 10,000, ম্যাক্সিমাম 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবে ইনশাল্লাহ। তাহলে এই যে উনি ট্রেডিশনালি একটা সিস্টেম আবিষ্কার করে মাল্টি লেভেল মার্কেট সবকিছু সমন্বয় করে একটা ব্যবসা চালু করছে, তাহলে ওনাকে বিজনেস সায়েন্টিস্ট উপাধি দিলে আপনাদের সমস্যা কোথায়? আপনাদের তো এটা তো জুম মিটিং বিভিন্ন ব্যঙ্গ করার কোনো দরকার নাই। আর আপনাদের ব্যঙ্গতে কিছু যায় আসে? রফিকুল আমিন স্যার হলো নেগেটিভের ঊর্ধ্বে, ওনাকে এই 200টা নেগেটিভ, 2,000 লোকের নেগেটিভ আমি মনে করি কিচ্ছু করে না ইনশাল্লাহ। আমরা আস্তে আস্তে স্যারকে ফলো করে নেগেটিভ প্রুফ হয়ে যাচ্ছি। যেমন এই যে দেখছেন না আমার বিরুদ্ধে কি পরিমাণ গালিগালাজ, এই যে গত কয়েকদিন আমাকে ইনবক্সে কি পরিমাণ, কই আমার রিয়াকশন দেখতেছেন? আস্তে আস্তে নেগেটিভ প্রুফ হয়ে যাচ্ছে, কারণ এগুলো সহ্য করার ক্ষমতা, হ্যাঁ, তবে অবশ্যই ধরা খাবেন জায়গা মতো। যাক, সেটা অন্যদিকে বলতেছি। তাহলে দেখেন, এই যে স্বপ্নের শহরের মাধ্যমে আমাদের কিন্তু একটা ধারণ ইনকাম সারে দাঁড় করাই দিতেছে। তাহলে এতে আপনাদের সমস্যা কোথায়? আসুন এবার আরেকটা, যেটা আপনারা ইতিমধ্যে ওই যে যেটা মূল জিনিস প্রশান্তর বিষয়টা জানতে চাচ্ছেন, আসেন। ইতিমধ্যে আমাদের তো হাইকোর্টের 2টা ম্যাটার ছিল, আপনারা ইতিমধ্যে জানেন যে প্রশান্ত কি করছে, হাসিনার শক্তিকে কাজে লাগে ফেস্টিক আওয়ামী লীগ ব্যারিস্টার অ্যাসোসিয়েশন, উনি আমাদের ডেস্টিনি 170 2022 এইটারও বোর্ডে ঢুকে গেছে, এবং আবার এইটাকে পুঁজি করে বৈশাখীর বোর্ডে ঢুকে গেছে। তা আপনারা ইতিমধ্যে খবর পাইছেন যে বৈশাখীর বোর্ড থেকে প্রশান্তকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর এরপরে আরো যে সংবাদ পাইছেন, পূর্ণাঙ্গ অর্ডারটা আমরা এখনো হাতে পাইনি, কোর্ট পাস করছে ইনশাল্লাহ। ওইটা নিয়ে যদি মোটামুটি এতটুকু নিশ্চিত থাকেন, ব্যারিস্টার প্রশান্তর অধ্যায় ক্লোজ হয়ে গেছে। আর আমাদের ডেস্টিনি যে বিষয়টা আপনারা অনেকেই জানতে চাচ্ছেন, যে ডেস্টিনি 2000 বোর্ডে রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার কবে আসতেছে, প্রশান্ত আউট ইনশাল্লাহ। এটাও প্রক্রিয়াধীন, আন্ডার প্রসেসিং, কোর্টে হেয়ারিং এর পর্যায়ে আছে।
যে কোনো মুহূর্তে শুভ সংবাদ পাবেন। তবে এই সংবাদটা আমার মুখ থেকে না শুনে যদি আপনারা মোহাম্মদ রফিকুল আমিন স্যারের মুখ থেকে শুনেন, আলহাজ মোহাম্মদ হোসেন স্যারের মুখ থেকে শুনেন, জিনিসটা আরো সুন্দর হবে আমি মনে করি। এই জন্য আমি অনেক তথ্য জানলেও বলতে চাচ্ছি না, কারণ আমার সাইতে আমি নিজেও এটা রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার ওই দুজনের মুখ থেকে শুনতে চাচ্ছি। যেহেতু দীর্ঘ ধরেন 97 থেকে 27, যেটা 30, ধরেন 27-30 বছর, 30 বছর আগে বাংলাদেশে এসে এই রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার একত্রে মাল্টি লেভেল মার্কেটিং শুরু করছিলেন। 1 সাল থেকে 12 সাল একটানা জেল খাটছেন, একটানা। এবার গতকালকে 10 তারিখ, 10 নভেম্বর, ঐতিহাসিক আজকের তারিখটাও কিন্তু সুন্দর, 1/11/11/2025, অর্থাৎ আজকে নভেম্বর মাস, 11 মাসের 11 তারিখ। সুতরাং আলী আসগর ভাই লিখছেন আইস থেকে আন্নারে স্যার ডাকবো। না না, আমাকে আলী আসগর আমাকে স্যার ডাকার দরকার নাই। মনির ভাই আপনি বিদেশ থেকে দেখতেছেন, ধন্যবাদ। গাজী রাজু আপনি লিখছেন হিরো হলো গাজী রাজু ভাই, আপনি কি লিখছেন? ফরেস্ট বিশ্বাসের পদবীর লোভের কারণে আমরা সাধারণ ডিস্ট্রিবিউটার ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই ব্যাপারে কিছু বলেন। হ্যাঁ পরেশ বিশ্বাস ভাই, আমি তো আসলে বুধবারে প্রশ্ন উত্তর পর্ব দিই, তারপর আপনি পরেশ বিশ্বাস ভাই যেহেতু বলছেন, আচ্ছা পদবীর লোভ আপনি যেটা বলতে চাইছেন, এখানে আপনি একটু ব্যাখ্যাটা এভাবে দেন না। এখন যারা পদের লোভ নাই ওরা ব্যবসাটা চালু করে দিচ্ছে না কেন রে ভাই? আপনি পরেশ বিশ্বাস ভাই আপনি বলতেছেন হ্যাঁ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন পদবীর লোভে তো ইনারা তো পদে আসতে পারে নাই, এমন না তো ওনারা বাধা দিয়েছে। তো যারা ওরা চালু করে দিলেই তো হয়, ওদেরকে লাইভ অনুষ্ঠানে আসতে বলেন না। এদেরকে 173 যারা বলতেছে হাইকোর্টের বোর্ড ব্যবসা করার সুন্দর অনুমতি দিছে, তো ওখানে বলা আছে বাংলাদেশ ব্যাংকে সহযোগিতা করার জন্য, দুদককে সহযোগিতা করার জন্য। তো ওদেরকে বলতে বলেন না লাইভ অনুষ্ঠানে আসি কয়টা ব্যাংক অ্যাকাউন্ট ওপেনের জন্য আবেদন করছে, লাইসেন্সের আবেদনের জন্য কে ওপেন করছে, আবেদন করছে কিনা, ব্যবসা চালু করতে সমস্যাটা কোথায়। তোরা ব্যবসাটা চালু করে দিলে তো হয় রে ভাই, না হলে ওই যে বয় যদি অ্যারেস্ট করাই নিয়ে যায়, তো লাগলে 45 লক্ষ লোকেলায় রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার 12 বছর 3 মাস জেল খাটছে না, তো এরা 2-4 দিন খাটুক না, সমস্যা কি? ওরা ব্যবসাটা চালু করে দেখ, স্টেটমেন্ট প্রকাশ করুক না, মামলা খাইবে, সমস্যা কি? জেলে গেলে তাও তো বলতে পারবে যে হিরো। এই যে আজকে আমরা রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যারকে কেন এত সম্মান করি, ওনারা তৎকালীন আওয়ামী লীগ সরকারের চাপে নথি স্বীকার না করে এবং ওনাদেরকে বিদেশ চলে যাইতে বলছে, অনেক ধরনের অফার দিছে, এই কোনো অফার ওনারা মানে নাই, না মেনে ওনারা জেল খাটার সিদ্ধান্ত নিছে, কষ্ট করছে রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার কষ্ট করে ত্যাগ করে 12 বছর 3 মাস জেল খেটে বাইরে আসছে। হয়তো হাসিনা যদি না ফালাইতে এখনো হয়তো ছাড়তো না। এই যে ওনারা ত্যাগটা করছে, এই জন্য তো ওনাদেরকে আমরা সম্মান করি। তো আলিফ সেন্টার গং যারা এখন ডেস্টিনি ব্যবসার জন্য উঠে পড়ে 45 লক্ষ লোকের জন্য জান দিয়ে ফেলাইছে, ওই যে কথা আছে না, কলজা গাড়ি মানে কলজার ভিত্তম রাখুন তোমার কি একটা গান আছে না, আবার কলজা গাড়ি খাওয়াই দিলেও বলে নাকি লবণ কম হয়েছে, এরকম একটা গান আছে না, কলজার ভিতরে বান্ধি রাখুন তোর। তো এতারা এরা এত ভালোবাসে, তো ব্যবসাটা চালু করে দেখ না, কি হবে? একটা মামলা 2-4 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস জেল খাটবে, তাও তো অন্তত বলতে পারবে যে তোমাদের জন্য ব্যবসা চালু করতে গিয়ে আমরা জেলে গেছি, ক্ষতি কি? তো এত ভয় ফেলে তবে না, এরা তো ভয় পাচ্ছে, অর্থাৎ এরা হইলো দড়িমাস নাসিফানি। এখানে পরেশ ভাই আপনি যেটা বলছেন, মূলত শেয়ারের লোভ, যারা এখন শেয়ার ধরে রাখছে, আপনি পরেশ বিষয়ে বলতেছেন শেয়ারের লোভ, আমি আপনাকে বলি যারা শেয়ার ধরে রাখছে, শেয়ারের লোভ হইলো ওদের, যেমন ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, কি নির্লজ্জ বেহাইয়া, দেখতেছে ব্যবসা চালু করতে পারতেছে না, এদের জন্ম পরিচয় আর কি বলবো, দেখতেছে ব্যবসা চালু করতে পারতেছে না, তাহলে এরাই না শেয়ার ছাড়বে ভাই, যে বসার বসুক, আমি পাইতেছি না, আমি শেয়ার ছাড়ি দিই।
আজকে আলিস সেন্টারের সিও দায়িত্ব বিভিন্ন, এরা ব্যবসা চালু করতে পারতেছে না, তো শেয়ার তো ওরা ছাড়বে ভাই, যারা শেয়ারটাকে জোর করে ধরে রাখছে তারাই তো শেয়ারের লোক। এখন যারা আসতে পারে নাই, আপনি আপনি হয়তো বলতেছেন যারা আসতে পারে না এদের তো শেয়ারে নাই, এরা শেয়ার ধরে রাখবো কি করে? আশা মিন্টু ভাই বলতেছেন আশরাফুল আমিন পদবি থাকার কারণে আমরা ক্ষতিগ্রস্ত, ওনাকে কিভাবে নামানো যায় সেই ব্যবস্থা করেন, প্রয়োজনে আমরা অল বাংলাদেশ বিনিয়োগকারী ওনাকে ঘেরাও করব। এই প্রশ্নের উত্তর আপনাকে পরে দেব, কালকে দেবো ইনশাল্লাহ। আজকে আর প্রশ্ন নেব না, কারণ আমার 1 ঘন্টা 8:30, আবার 9টা থেকে হলো রফিকুল আমিন স্যারের লাইভ প্রোগ্রাম আছে, উনি সরাসরি প্রশ্ন উত্তর দেবে, আপনার এটা উত্তর দেব পরে। তবে আমরা মনে করি আশরাফুল আমিন সাহেবের শক্তি উৎস হলো প্রশান্ত ভূষণের নিয়োগ। আমরা আপাতত আশরাফুল আমিন সাহেবরে নিয়ে কোনো কিছু আমি লাইভে বলতে রাজি না, আগে প্রশান্তর সাবজেক্টটা ক্লোজ হোক। প্রশান্তরটা ক্লোজ হলে আপনি মনে করি মিন্টু ভাই আপনার প্রশ্ন উত্তর আপনি পেয়ে যাবেন। অর্থাৎ গাছের গোড়া হইলো মূল, এখানে প্রবলেম হলো প্রশান্ত ভূষণ বড়ুয়া যে শেয়ার। পরেশ বিশ্বাস ভাই আপনাকেও বলতেছি, আপনি ওইটা নিয়ে আপনি আপনার তো আবার ওই যে দেখে দেখে রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে যেই পরেশ বিশ্বাস ভাই রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে যে ভিডিওগুলো এগুলো ইউটিউবে আপলোড দিবেন, পক্ষেরগুলো তো আপলোড দিবেন না। আমি আপনাকে বলি এখানে শেয়ারের মূল প্রবলেম হলে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সে শেয়ার ধরে রাখছে। তার জায়গা হলে সে যদি সত্যি ডেস্টিনি ভালো চাইতো, সে যখন হাসিনা পালিয়ে গেছে আগস্ট মাসে তার পদত্যাগ করা উচিত ছিল। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে অভিনয় শেয়ারটা ধরে রাখা দরকার ছিল না, তাহলে শেয়ার এলো বলে ওদের। যাক, আজকে অনেক কথা বললাম, আজকে নির্ধারিত টাইমে আমি লাইভ শেয়ার করব। তাহলে আপনাদেরকে কি বললাম, প্রথম একটা ভালো সংবাদ দিলাম, আলহাজ মোহাম্মদ হোসাইন স্যার আমাদের সাথে ফুল টাইম গতকালকে 10 নভেম্বর থেকে অফিস শুরু করেছেন, ইনশাল্লাহ এটা একটা ভালো সংবাদ। আলহাজ মোহাম্মদ হোসাইন স্যার, রফিকুল আমিন স্যার যদি একত্রে অফিস শুরু করে, তবে আমরা তো আবার শত্রুপক্ষে ভয় পাই, কত ধরনের প্ল্যান আপনাদেরকে কি বলবো। আইন পেশা থাকার কারণে ইন্টারনাল অনেক কথা বলতে চাচ্ছি না বা বলতে পারছি না, এক বাক্যে বুঝে নেন। অর্থাৎ আলহাজ মোহাম্মদ হোসাইন স্যার, রফিকুল আমিন স্যার এই দুইজন সাথে ডেস্টির সাথে যুক্ত হইতে না পারে, ব্যবসা চালু করতে না পারে, এটা আমাদের বিপক্ষ দল সম্পূর্ণ অ্যাক্টিভ, এই এক কথা বলে দিলাম। তবে ইনশাল্লাহ আমরা সম্মিলিত আন্দোলন, আক্রমণ, আইনগত লড়াই সব মধ্যে এই জাল আমরা ছেড়ব ইনশাল্লাহ। সেকেন্ড যেটা বললাম, ডেস্টিনি মাল্টিপারপাস থেকে ঋণ সহযোগিতার মাধ্যমে আমাদেরকে একটা ব্যবস্থা করতেছে, সবাই কোপারেটিভের সাথে যোগাযোগ রাখবেন এবং আমাকে ফুল টাইম কোপারেটিভের সকাল 9টা থেকে 12টা পর্যন্ত বা 1টা পর্যন্ত আমি জজ কোর্ট বা হাইকোর্টে আইনগত কাজে থাকি, বিকাল 3টা থেকে কন্টিনিউ রাইতে 9টা পর্যন্ত আমাকে ডেস্টিনি অফিসে পাবেন। ওখানে আমার ওকালতি প্লাস, ওখানে আমি আপনাদেরকে ডেস্টিনি মাল্টিপারপাসের বায়োডাটা আপডেট, ঋণ সর্বত্র সহযোগিতা করব। আর ইতিমধ্যে যেটা ডেস্টিনি 2000 লিমিটেড টি প্লান্টেশন, এগুলার ব্যাপারে রফিকুল আমিন স্যার রাত্র 9টা থেকে প্রত্যেক সপ্তাহে এখন ডেস্টিনি 2000 পিইডি ফোরামের মাধ্যমে সপ্তাহে 3 দিন প্রশ্নোত্তর পর্ব দেওয়ার চেষ্টা হবে। তার মধ্যে সম্ভবত আপাতত একদিন নির্ধারিত হয়েছে, প্রতি মঙ্গলবার রাত্র 9টা থেকে রফিকুল আমিন স্যার থাকবেন, আজকে ওইটাতে আপনারা অ্যাটেন্ড করবেন। যাদের লিঙ্ক দরকার কমেন্টস, আমি এখনো সিদ্ধান্ত জানি নেই, যদি অ্যাভেলেবেল হয় সবাই অ্যাটেন্ড করতে পারে, লিঙ্ক কমেন্টস আমি পেলে আপনারা পেয়ে যাবেন। আমি এখনো লাইভের কারণে আমি লিঙ্ক দেখতে পারি নাই, জুমে হবে না কিভাবে হবে সেটা আপনি নিশ্চিত জানবেন, কেউ আমার ইনবক্সে যোগাযোগ করবেন। এরপরে যেটা বললাম স্বপ্নের শহর, অর্থাৎ আমাদের বিজনেস সায়েন্টিস্ট ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার ইতিমধ্যে দেখেন সমবায় সমিতি, অর্থাৎ ডেস্টিনি মাল্টিপারপাস কিন্তু ওই যে কোম্পানি আইনের আন্ডারে না, এটা হলো সমবায় সমিতি আইনের আন্ডারে, সমবায় অধিদপ্তর, যার কারণে উনি কোপারেটিভটাকে দাঁড় করিয়ে ফেলছে এবং ডেস্টিনি মাল্টিপারপাস কোপারেটিভ সোসাইটি লিমিটেডের সিইও রফিকুল আমিন স্যার। এবং ইতিমধ্যে আমাদের জন্য স্যারে ভালো সুযোগ সুবিধা চালু করছে, এখানে ঋণ সহযোগিতার মাধ্যমে আপনি নিজেকে টিকে রাখতে পারেন। এরপরে যেটা হলো স্বপ্নের শহরের সাথে আপনি যুক্ত হলে ইনশাল্লাহ আপনি নিজের একটা প্লটের মালিক হবেন, পাশাপাশি এটার আয় দিয়ে আপনি সম্পূর্ণ স্বাবলম্বী হতে পারবেন। আর থার্ড যেটা হলো, ইতিমধ্যে আম জনগণ পার্টির বিরুদ্ধে প্রচারণা করে আলিস সেন্টার গং কমিটি বানায় আমাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে, আম জনগণ পার্টির বিরুদ্ধে
দরখাস্ত দেওয়ার উদ্দেশ্য হলো এরা এখন প্রমাণিত মূলত এরা ডেস্টিনির ব্যবসা চালু চাচ্ছে না। ইতিমধ্যে আমি বলেছি এবং আপনারা ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন, বৈশাখী টিভি সহ বাংলাদেশে অনেকগুলা টিভি পত্রিকা এটা নিয়ে রিপোর্ট করছে। তার মানে তোমরা ভাই ডেস্টিনি চালু করো। তো এখানে আম জনগণ দলীয় ওখানে দরখাস্ত দিয়া ডেস্টিনি রফিকুল আমিন স্যার আমাদের বাংলাদেশ আম জনগণ পার্টি রেজিস্ট্রেশন বাতিল করে তোমাদের কি লাভ? অর্থাৎ তোমরা আপনারা জ্ঞানজামটা ইচ্ছাকৃত করতেছেন এবং রফিকুল আমিন স্যার যাতে ঘুরে দাঁড়াতে না পারে, মোহাম্মদ হোসেন স্যার সাথে ঘুরে দাঁড়াতে না পারে, আমাদের ডেস্টিনি সম্পদকে আমাদের লোকেরা আমাদের পিছিয়ে বিনিয়োগ করতেছে। সুতরাং এই ব্যাপারে আপনারা সতর্ক থাকেন। আর যারা আপনার পজিটিভ যার যার অবস্থান থেকে ওই ফোর্স মানে অ্যাক্টিভ হন, পজিটিভ ভিডিওগুলা পোস্টগুলা লাইক কমেন্ট শেয়ার বাড়িয়ে দেন, আর নেগেটিভগুলাকে বয়কট করেন। ওগুলা লাইক করবেন না, কমেন্টস করবেন না, মানে দেখেও না দেখার বান করবেন। এটা হলো ওদের জন্য, অর্থাৎ ওরা আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, ইতিমধ্যে অনেক দুর্বল আরো হয়ে যাবে ইনশাল্লাহ। আর বাকিটা ইন্টারনাল আমাদের মোহাম্মদ হোসেন স্যার আমাদেরকে চমৎকার কিছু সিদ্ধান্ত দিয়েছে ইন্টারনাল। তবে স্যারে বলছে এগুলো আমরা প্রকাশ না করার জন্য। স্যার যেহেতু আছে উপস্থিত বলবে। মোহাম্মদ হোসেন স্যার কি জিনিস উনি কিন্তু কাউকে ভয় পায় না ইনশাল্লাহ। এটা যারা আমাদের দেশটির বিরুদ্ধে তারা আমাদের সাইতে মোহাম্মদ হোসেন স্যাররা অনেক বেশি ভালো জানে। ওরা অবশ্যই জানে হোসেন স্যারের সাথে নেগেটিভ আচরণ করলে কি করতে পারে। আমি সংক্ষেপে বলবো কপালে দুঃখ আছে। তো ধন্যবাদ সবাইকে। যারা আজকে আমার এই লাইভটা দেখেছেন, সরাসরি দেখছেন, তাদেরকে ধন্যবাদ। যারা আংশিক দেখছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ। যারা লাইক কমেন্টস করছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ। পরবর্তীতে অফ টাইমে যারা আমার এই লাইভটা দেখবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ। পাশাপাশি আবারও বলতেছি, আপনারা জানেন ফেসবুক লাইভ 30 দিনের পরে অটোমেটিক ফেসবুক আইডি থেকে ডিলিট হয়ে যায়। যার কারণে আমি বুদ্ধি করে কি করতেছি, এটাকে ডাউনলোড করে আমি আবার আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ইউনুস মিয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে এটাকে আপলোড দিয়ে রাখতেছি। ওই ইউটিউবে অনেকে দেখতেছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। অর্থাৎ দেখা যায় ওখানে ধরেন দেখতেছে 500 লোকে, অর্থাৎ ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব একটা, আপনি ওই চ্যানেলের সাথে যুক্ত আছেন, সাবস্ক্রাইব যদি করে দেন তখন আমার ওই ইউটিউব চ্যানেলে যে কোনো একটা পজিটিভ ভিডিও ডেস্টিনি রিলেটেড ভিডিও আপলোড হইলে আপনি আপনার মোবাইলে অটোমেটিক জেনে যাবেন। এই সাবস্ক্রাইব করার সুবিধাটা হলো ডেস্টিনি রিলেটেড পজিটিভ নিউজগুলো ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার এই অর্থাৎ যদি আপনি একবার সাবস্ক্রাইব করে দেন ইউটিউব চ্যানেলটা ইউনুস মিয়া, তাতে হবে কি যে কোনো ভিডিও আপনি অটো জেনে যাবেন। আব্দুল হান্নান মামুন ভাই, আপনি বলছেন আম জনগণ পার্টি থেকে আপনাদেরকে নমিনেশন দিবে। এটা এই মুহূর্তে এটার প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। এটা ফার্স্ট আমি আগামী সপ্তাহ থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা গেজেট পাই ইনশাল্লাহ, রেজিস্ট্রেশন তো হয়ে গেছে ইনশাল্লাহ। বিস্তারিত আগামী সপ্তাহ থেকে শুধুমাত্র দলের জন্য একদিন 1 ঘন্টা লাইভ করব, দল নিয়ে পলিটিক্স নিয়ে, ওখানে আপনার এই প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। আর আপনি যোগ্য প্রার্থী হলে নমিনেশন কেন পাবেন না, অবশ্যই পাবেন ইনশাল্লাহ। জনগণ আপনাকে যদি চায় নমিনেশন ছাড়াই আপনি অটোমেটিক নেতা, আর জনগণ না চাইলে আপনি নেতা না। যাক, তাহলে ধন্যবাদ সবাইকে। তাহলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ। আগামীকালকের বুধবার আল্লাহ পাক যদি বাঁচা রাখে ইনশাল্লাহ, যদি রফিকুল আমিন স্যারের কোনো প্রোগ্রাম না থাকে রাত্র 9টা থেকে, তাহলে 10টা প্রশ্নোত্তর পর্ব করব। আর যদি রফিকুল আমিন স্যারের কোনো প্রোগ্রাম থাকে তাহলে সন্ধ্যা 7:30 থেকে 8:30 প্রশ্নোত্তর পর্ব করব। ওইখানে সবাই আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন, সবার প্রশ্নের উত্তর দেব। সর্বশেষ সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকে রাত্রে 9টায় যেভাবে লিঙ্ক সংগ্রহ করে রফিকুল আমিন স্যার যে প্রশ্নোত্তর পর্ব চালু করেছে, আজকের এই প্রোগ্রামে অ্যাটেন্ড থাকার, উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ডেস্টিনি গ্রুপের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।